শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন। প্রিয় দর্শক, তারকা কথনের সেটে আজ যিনি আমাদের আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন তার অনেক পরিচয় এবং সব পরিচয়ে তিনি আসলে সফল। তবে তিনি গত ২০ বছর ধরে কিছু সম্পদ গচ্ছিত রেখেছেন, সঞ্চয় করেছেন এবং তিনি ঘোষণা দিয়েছেন সেই সম্পত্তিকে তিনি সম্পদে রূপান্তর করবেন এবং সেটি সকলের মাঝে বিলিয়ে দিবেন। কে সেই মানুষ এবং কোন সম্পত্তির কথাই বা তিনি বলছেন, সেই বিষয়গুলো জানবো। এছাড়া তার কর্মজীবনের নানাবিধ কর্মকাণ্ড, তার দর্শনবোধ সবকিছু মিলে হবে তারকা কথনের আজকের আয়োজন। শুরুতে তার সাথে পরিচয় করাবো। সাথে আছেন শাকুর মজিদ, নাট্যকার, নির্দেশক, স্থপতি, একজন ট্রাভেলার এবং মূলত একজন এক্সপ্লোরার। শুভেচ্ছা। অনেক বেশি বাড়িয়ে বাড়িয়ে বলেছেন আপনি। সত্যি বাড়িয়ে বলেছি? হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আমি একটু চেষ্টা করি আর কি আমার মতো করে এই কাজগুলো করার। আচ্ছা, যেটি বলছিলাম যে আপনি কালেক্ট করেছেন, যেগুলোকে আপনি একটি সম্পত্তিতে রূপান্তর করেছেন। খুব চমৎকার ধরেছেন। মানুষের তো নানা রকমের সম্পদ থাকে, স্থাবর সম্পদ, অস্থাবর সম্পদ, এরকম অনেক কিছু। তো আমি এই আমার জীবনের এই পর্যায়ে এসে আমার মনে হয়েছে যে আমার কাছে সর্বোচ্চ গচ্ছিত সম্পদ হচ্ছে আমার কাছে কিছু ইমেজেস আছে, কিছু মুহূর্ত আছে, যে মুহূর্তগুলোকে আমি দেখেছিলাম এই পৃথিবীতে বিভিন্ন জায়গায়, এবং আমি যখন দেখেছিলাম সেটা কি রূপে ছিল সেটা আমার কাছে আছে। আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা পরবর্তী সময়ের মানুষের জন্য যাতে তাদের কাজে লাগে বা তারা যাতে দেখতে পারে, জানতে পারে, এই জন্য আমি আসলে এই কাজটা করি। আমার সমস্ত অবসর আমি যে কাজে ব্যয় করি সেটা হচ্ছে এই আমার আর্কাইভটা গোছানোর জন্য। এই পুরো কাজটা আমি নিজে করি। ধরেন আমি ছবি তুলছি 1985 সাল থেকে। তারপরে যত ক্যামেরার যত ধরনের মাধ্যমের পরিবর্তন হয়েছে, প্রত্যেকটা মাধ্যমের সাথেই আমি আপডেটেড হয়ে যাই। প্রথমে একটা অটোফোকাস ক্যামেরা ছিল, তারপর একটা এসএলআর ক্যামেরা হয়, তারপর ডিএসএলআর হয়, এখন তো আমি অজমো, পকেট, ড্রোন এসব ব্যবহার করছি। সেলফোনে অনেক সময় অনেক ভালো ছবি তোলা হয়। তো ছবিগুলো যাতে আমার হারিয়ে না যায় সে কারণে এটা অনেক আগে থেকেই, যখন আমি ছবি তুলতাম প্রত্যেকটা ফিল্মের যে প্যাকেট থাকতো তার গায়ের উপরে আমি তারিখটা লিখে রাখতাম, কার ছবি তোলা হয়েছে সেটা লিখে রাখতাম, কোন জায়গায় ছবি তুলেছি এটা লিখে রাখতাম। পরে একটা এক্সেল শিটের মধ্যে এই জিনিসগুলোকে আমি আমার মতো করে রাখি গুছে। তো আমার কাছে 1300 রোল, মানে রোল ফিল্ম যখন ছিল ওগুলো আমার কাছে আর্কাইভ আছে। কিছু হারিয়ে গিয়েছে, তখন হয়তো কেউ একটা ছবি তোলার জন্য, প্রিন্ট করার জন্য নেগেটিভ নিয়েছে, ফেরত দেয় নাই। এর বাইরে যখন এই ডিজিটাল ক্যামেরার যুগ আসলো, এখন আমার সংগ্রহে প্রায় 8 টেরাবাইট ইমেজেস আছে। আর ভিডিও ক্যাসেট হাই এইচ দিয়ে প্রথমে ছবি তুলি, তারপরে ডিভি, মিনি ডিভি। বেটাক্যামের যুগ আমি ছেড়ে আসছি, মানে বেটাক্যাম যখন ছিল তখন আমি ছবি তুলি নাই। বেটাক্যামের পরে ডিভি ক্যাম যখন আসে তখন থেকে ছবি তুলি। 2000 ঘন্টার রাশ আমার কাছে আছে, এবং সেটা 2000 সাল থেকে 11-12 সাল পর্যন্ত, যতদিন পর্যন্ত ক্যাসেটের যুগ ছিল সেই ক্যাসেটে আমি ছবিগুলো তুলি। যখনই কোনো আপগ্রেডেড ভার্সন পেতাম ক্যামেরার, আমি তখন সুইচ করতাম। এটা হচ্ছে মানুষের নানা রকমের পয়সা খরচ করার অনেক জায়গা আছে, টাকা উড়ায় না, মানুষ বলে যে টাকা উড়ায়। আমি টাকা উড়াইতে পছন্দ করতাম ক্যামেরার পেছনে শুধু, মানে দেশে বিদেশে আত্মীয় স্বজন। আমার যখন ক্যামেরা ছিল না, কেউ যদি আমার কিছু বলতো, আত্মীয় স্বজনদের কেউ, তোমার কি লাগবে, কি চাও, আমি বলতাম আমাকে একটা ক্যামেরা দাও, এইরকম আর কি। আমার দুই চাচাতো ভাই আমাকে দুটো ক্যামেরা প্রথম দেয়, তারা বিদেশে ছিলেন, একজন দুবাই থেকে, একজন আমেরিকা থেকে। আমার প্রথম উপহার ছিল পাওয়া উপহার, বড় উপহার, ক্যামেরা। এরপরে ইভেন আইফোন যখন আসে, প্রথম আইফোনই নাম ছিল, আইফোন
1 বলে কিছু ছিল না, পরে আইফোন 2 আসে। ওই আইফোন 1টা আমি প্রথম কিনি, 80,000 টাকা ছিল তখন দাম, বোধহয় 2005 সালে। আইপ্যাড যখন আসে, আইপ্যাডের প্রথম জেনারেশনের প্রথমটাই আমি কিনি। তারপরে পরের যখনই হয় চেঞ্জ হয়ে গেছে আর কি, সাথে সাথেই করে ফেলেছি। আমার কাছে মনে হয়েছে যে প্রযুক্তি আমাকে যে সুবিধাটা দিচ্ছে এটা আমি কেন ব্যবহার করব না। এখন যেমন আমি DJI ক্যামেরা ব্যবহার করি, এটা অনেক বেশি সফিস্টিকেটেড, আই ক্যান কন্ট্রোল ফ্রম মাই সেলফোন, অনেক জায়গা থেকে রিমোটলি আমি কাজ করতে পারি। তারপরে আমি ChatGPT অভ্যস্ত, AI-তে অভ্যস্ত, আচ্ছা, হ্যাঁ, এবং এগুলো আমি পেইড ভার্সন, ক্যানভা, এগুলোকে ব্যবহার করে আমার সময় বাঁচাই এবং অনেক বেশি কাজ আমি কম সময়ের মধ্যে পেতে পারি। তারপরে যখন ধরেন ইউটিউব আসলো, ইউটিউবে এমনি আগে আমি শুধুমাত্র জাস্ট কিছু কিছু জিনিস উঠিয়ে রাখতাম নিজের জন্য বা আর নিজের আর্কাইভের জন্য, অন্যের দেখার জন্য। এখন একটু চেষ্টা করছি এটা ওই অন্যান্য ইউটিউবাররা যেভাবে চ্যানেল খুলে সেরকম একটা নাম দিয়েছি। সেই চ্যানেলে আমি কতগুলো প্লে লিস্ট করেছি, সেই প্লে লিস্টে আমি নানা বিষয়ের, নানা আঙ্গিকের আমার কাছে থাকা এই যে গত 20-22 বছর, অ্যাকচুয়ালি গত 25 বছর ধরে আমার কাছে থাকা যে সকল ডিজিটাল ইমেজেস আছে, সেখানে প্রত্যেকটা মানুষের অবস্থার এবং অবস্থানের পরিবর্তন হয়েছে, প্রত্যেকটা জায়গার পরিবর্তন হয়েছে। তো আমি সেই সময় থেকে সেই মানুষগুলোকে কিভাবে দেখেছিলাম, সেই জায়গাটাকে কিভাবে দেখেছিলাম, এটার চিহ্ন রাখার জন্য আমি এখন সময় পেলে ছোট ছোট কন্টেন্ট বানিয়ে আমি আমার এই চ্যানেলে আপলোড করি। আচ্ছা, চ্যানেলের নামটা আমরা জানতে পারি? আমার নামেই চ্যানেল, শাকুর দি এক্সপ্লোরার। আচ্ছা, আমি মনে করি যে আমি এই পৃথিবীটাকে নানা জায়গা থেকে নানাভাবে আমি এটাকে এক্সপ্লোর করছি, কিভাবে আমার চোখ দিয়ে একটা জিনিসকে আমি বের করে আনছি, এটা হচ্ছে আমার এখানে দেখানোর বিষয়। আর এই আমার যে পার্সোনাল আর্কাইভ, এটা এতই হ্যান্ডি এবং কমিউনিকেটিভ যে আপনি আমাকে একটা তারিখ বললে বা একটা জায়গার নাম বললে আমার হয়তো 2 মিনিট লাগবে, ওই ফুটেজটা আপনাকে আমি দিয়ে দিতে পারবো। এটাও আমি ব্যবহার করি, লাইটরুম একটা সফটওয়্যার আছে ফটোশপের, ওখানে আমি সবগুলো ছবি দিয়ে রাখি এবং সেখানে আমি অটোমেটিক্যালি ডেট ওয়াইজ আমাকে ছবিগুলো আপলোড করে একটা ফোল্ডারে রাখে, সেখানে আমি ডেসক্রিপশনে ম্যানুয়ালি লিখে রাখি, এটা সার্চ দিলে আমি খুঁজে পাই। আচ্ছা, অনেকেই বলেন যে আমার বয়স হয়ে যাচ্ছে আর টেকনোলজির সাথে এত দ্রুত গতিতে এগিয়ে চলা সম্ভব হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনি এই বিষয়টাকে কিভাবে আত্মস্থ করলেন? ব্যাপার হচ্ছে কি, আমার সাথে টেকনোলজি বাড়ছে, আমি হঠাৎ করে নতুন কোনো টেকনোলজি পাই নাই। যখন যে জিনিস বেরোচ্ছে আমার সময়েই বেরোচ্ছে। এটা হয়তো যারা একেবারে তরুণ তারা হয়তো আগের জিনিসটা দেখে নাই। যেমন আমি প্রথম টাইপরাইটারে কম্পোজ করা শিখি, আমি মিনিটে 25টা শব্দ লিখতে পারতাম একদম না দেখে আর কি। তারপর যখন ইলেকট্রনিক টাইপরাইটার আসলো আমি সেটাতে অভ্যস্ত হলাম। তারপরে একটা এই যে আমাদের প্রথম যে কম্পিউটারটা আমরা কিনি, এটাতে শুধুমাত্র টাইপই করা যেত, মানে শুধুমাত্র কম্পিউটারে টাইপ করার জন্য আমি কিনি। সুতরাং কম্পিউটারের আবিষ্কার, ব্যবহার এবং আমার ব্যবহারের সূচনা প্রায় একই সময়ে। সো যুগ যে গতিতে আগাচ্ছে আমিও একই গতিতে আগাচ্ছি, সুতরাং আমি ওর থেকে পিছিয়ে নাই। এই সময়টা তাকে আমি ধরে রাখছি যখন যেটা আসছে। যেমন এখন আমি একটা ডিজাইন করার জন্য আমি এখন ক্যানভার আশ্রয় নেই, এআইয়ের আশ্রয় নেই। এআই তো আমার কাছে 3 বছর আগেও পরিচিত ছিল না, 2 বছর আগেও পরিচিত ছিল না। এই বছর আমি সাবস্ক্রাইব করেছি পেইড ভার্সন। সুতরাং যখন যেটা পেয়েছি আবার হয়তো দেখা যাবে যে 6 মাস পরে নতুন আরেকটা জিনিস এসছে, তখন আমি সেখানে অভ্যস্ত হয়ে যাব। আমি এখন দেখেছি যে আমি কন্টেন্টগুলো এক জায়গায় দিয়ে দিলে, ফুটেজগুলো তার কাছে দিয়ে দিলে সেই আমাকে হয়তো ভিডিও বানিয়ে দিয়ে দেবে। আমি সেটাতে এখন অভ্যস্ত হওয়ার চেষ্টা করছি। আমি নিজেই বানাবো না, আমার
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমি তাকে কতগুলো ইনফরমেশন দিয়ে দিব, কতগুলো গাইডলাইন দিয়ে দিব, সে আমার একদম ভয়েস ওভার দিয়ে ন্যারেশন দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আমার জিনিস বের করে দিয়ে দিবে। যে জিনিস করতে আমার হয়তো 10 ঘন্টা সময় লাগতো, এটা 10 মিনিটে হয়ে যাবে। কিন্তু এই সময়টাতে অনেকেই এই বিষয়ে বিতর্ক করছেন যে এআই যে ব্যবহারগুলো হচ্ছে তা মানুষের সৃজনশীলতাকে বা মানুষের কর্মক্ষমতা বা ভবিষ্যতে মানুষকে রিপ্লেস করে দিবে। যেহেতু আপনি নিয়মিত চ্যাটজিপিটি বা এআই ব্যবহার করছেন, সেক্ষেত্রে এই বিষয়ে আপনার মতামত কি? এটা সব সময়, যে কোনো আবিষ্কারের সময় মানুষ এই কথাগুলো বলেছিল। প্রত্যেকটা আবিষ্কারের পেছনে এই জিনিস ছিল। যখন আপনার কলের মেশিন, সেলাই মেশিন যখন এলো, তখন সূচি শিল্পের ক্ষতি হবে এটা নিয়ে মানুষ বিতর্ক করেছে। তারপরে যখন ঢেকি ছেড়ে রাইস মিল এলো, তখন মনে করেছে যে ঢেকিওয়ালাদের কী হবে। আবার যখন কম্পিউটার কম্পোজ এলো, তখন বলেছিল যে টাইপরাইটারদের কি, টাইপরাইটিং যারা করে তাদের কি হবে। আসলে যতটা প্রযুক্তি যখন যে সময় বাড়ায়, মানুষের শ্রম ঘন্টাকে যে সে কমিয়ে দিল, এই ঘন্টায় সে অনেক বেশি চিন্তা করতে পারবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে কিছুই করে দিতে পারবে না যদি তাকে আপনি পরিপূরক ইনফরমেশনটা দিতে না পারেন। আপনি যেভাবে তাকে বলবেন, সে খুব আপনার অবিডিয়েন্ট ভৃত্যের মতো সে কাজ করবে। ইজ মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট, যেটা আপনি চিন্তাই করতে পারবেন না যে আপনার চিন্তাকেও সে বুঝে ফেলতে পারবে এক সময়। কিন্তু আপনার চিন্তাটা তাকে বোঝাতে হলে আপনার যে মেধাটা দিতে হবে, সেটা দেওয়ার জন্য আপনি অনেক বেশি সময় তখন পাচ্ছেন। তাকে যে ইনফরমেশন দেবেন, সে আপনাকে সেটা বানিয়ে দেবে। একেবারেই তাই। প্রযুক্তি নিয়ে অনেক কথা হলো, আমরা এবার একটু প্রকৃতির কাছে ফিরতে চাই। আপনার বেড়ে ওঠা সিলেট অঞ্চলে, সেখানের হাওর বা প্রকৃতি বা সে সব কিছু আপনার যে সৃজনশীলতা, সে বিষয়ে অনেকটা উপজীব্য হয়ে উঠেছে। এই বিষয়টা নিয়ে একটু শুনতে চাই। আসলে আমার জন্ম সিলেটের বিয়ানীবাজার থানার মাথিউরা গ্রামে। মাথিউরা গ্রামের যে পাড়ায় আমার জন্ম, বাড়িটা, এটা হচ্ছে গ্রামের শেষ মাথায়। এবং তারপর অবারিত হাওর, মানে লোল্যান্ড, পানি এলাকা, বিস্তীর্ণ ধান ক্ষেত হয়, এবং যোগাযোগের মাধ্যম ছিল নৌকা একদম শুরুতে। এখন সেটা চেঞ্জ হয়ে গেছে। তো এই অবস্থা থেকে আমি বেশি দিন থাকি নাই। আমার যখন 12-13 বছর বয়স, আমি ফৌজদারহাট ক্যাডেট কলেজে চলে যাই চট্টগ্রামে। সেখানে আরেকটা ভিন্ন রকমের পরিবেশ। এটা একটা আধা সামরিক শিক্ষা কেন্দ্র। তো ওখানে গিয়ে আমি আসলে এখানকার জীবন থেকে ছেড়ে ওখানকার জীবনে গিয়ে আরও নতুনভাবে একটা অ্যাডাপ্টেশনের শিকার হই। ওই পরিস্থিতিতে তখন আমি বড় হই। আমার ক্যাডেট কলেজের এক পেছনে ছিল পাহাড়, সামনে ছিল সমুদ্র, আর 185 একর জায়গা নিয়ে এই ক্যাডেট কলেজটা। অনেক বিস্তৃত, অনেক কিছুর মধ্য দিয়ে আমার মানুষ গড়ার পেছনে এই দুটো জায়গা দায়ী বলবো। তারা আমাকে শিখিয়েছে, পড়িয়েছে, জানিয়েছে। এটা নিয়ে আমার একটা বইও আছে। বইটার নাম হচ্ছে মাথিউরার গেন্দা ফুল কিংবা ফৌজদারহাটের মেরিগোল্ড। মাথিউরা হচ্ছে আমার গ্রামের নাম। মাথিউরাতে আমরা যেটাকে গেন্দা ফুল বলতাম, ফৌজদারহাটে গিয়ে এটাকে গেন্দা ফুল না বলে বলতাম যে মেরিগোল্ড। তো এই রূপান্তরের গল্পটা আমি লিখেছিলাম। এরপরে আমার পড়াশোনা স্থাপত্যে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। তো স্থাপত্য এমন একটা বিষয় যে এখানে বিজ্ঞান এবং শিল্পের প্রায় সবগুলো শাখা নিয়েই জানতে হয় অল্প অল্প করে। আর মূলত এটা সৃষ্টিশীলতার কাজ। স্থাপত্য আসলে অঙ্ক দিয়ে হয় না। মানে একজন স্থপতি যেভাবে চিন্তা করবেন একটা স্থাপনা, তার চিন্তাটাই বাস্তবায়ন হবে নানাভাবে আর কি। তো এই স্থাপত্য পড়তে গিয়ে আমার ইতিহাস, তারপরে হচ্ছে সমাজবিজ্ঞান, যুক্তিবিদ্যা, দর্শন, সঙ্গীত, শিল্পকলার নানা শাখা, এসব বিষয় আমার পড়তে হয়েছে একাডেমিক। এবং তার সাথে ছিল আমার ফটোগ্রাফি, একটা ম্যান্ডেটারি কোর্স। এই যতগুলো বললাম সবগুলোই আমাদের ম্যান্ডেটারি কোর্স ছিল। এবং এখানে ওই ফটোগ্রাফি পড়তে গিয়ে আমি ওই স্থাপত্যে পড়তে ফটোগ্রাফিটা শেখা হয়ে যায় এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসগুলো একসাথে কাজ করে সব কিছু মিলেই আসলে আমার
এই অবস্থা। অনেক শিল্পী আছেন যারা একটি শিল্পকে কেন্দ্র করে তার গোটা জীবন নিবেদন করেন এবং সেটা কাজ করে সে বলছে যে তবুও হচ্ছে না, শিখতে পারছি না, আরও শেখার অনেক বাকি। তবু দেখা যাচ্ছে আপনার জীবনীতে আপনি অনেকগুলো শিল্পকে আত্মস্থ করেছেন এবং সেখানে সফল ছাপ রেখেছেন। লেখালেখি বলি বা আপনার স্থপতি সে পেশার জায়গা থেকে বলি, ভ্রমণ কাহিনী বা একজন ট্রাভেলার হিসেবে বলি, মঞ্চনাটকে নির্দেশনা সব কিছু মিলে। তো আপনি নিজে একটা ব্যক্তি এতগুলো ক্ষেত্রে এই 24 ঘন্টার দিনকে আসলে আপনি নিজের ক্ষেত্রে কিভাবে ম্যানিপুলেট করে এত কাজ করতে পেরেছেন? আচ্ছা, এটা আমি নিজে চিন্তা করি না কখনো। আসলে আমরা খেতে বসলে কিন্তু এক ব্যঞ্জনে সারি না, সবসময়ই আমরা স্বাদ বদলের জন্য ভিন্ন ভিন্ন আইটেমের চেষ্টা করি। আর এমনি আমি একটু স্বেচ্ছাচারী স্বভাবের। স্বেচ্ছাচারী মানে হচ্ছে আমার নিজের ইচ্ছাকে প্রাধান্য দেই, নিজের পছন্দকে যখন যেটা করতে ইচ্ছা করে তখন সেটা করি। এবং এই করতে করতে গিয়ে আসলে দেখা গেল যে অনেকগুলো সেক্টরে আমার করা হয়ে গেছে। মানে আবার যখন যে কাজটা আমি করি তখন ঠিক ওই কাজটা সবচেয়ে ভালো কিভাবে করা যায় সেটার চেষ্টা করি। আমার কোনো কাজই কোনো কাজের কন্ট্রাডিক্টরি না, মানে কোনোটাই কোনোটার সাথে বিপরীত সাংঘর্ষিক না। যেমন ধরেন একজন শিল্পীর প্রধান কাজ কি? শিল্পীর কাজ হচ্ছে ধরেন তিনি প্রকৃতি থেকে যা দেখলেন, প্রকৃতির রূপ, রস, গন্ধ, সুর, ছন্দ প্রকৃতিতে আছে, সব জায়গায় আছে। গাছপালার মধ্যে আছে, নদীর মধ্যে আছে, পাখির মধ্যে আছে, আকাশের মধ্যে আছে। এগুলো মানুষ অনুকরণ করে করে এটাকে একটা ছন্দবদ্ধ প্রকাশ করে যখন, তখন এটা শিল্প হয়। যেমন ধরেন পাখির কাছ থেকে মানুষ প্রথম গান গাইতে শেখে। তারপরে ধরেন গাছের পাতায় যে দোলনি খায়, এটা দেখে মানুষ নাচতে শেখে। ওকে, তো এই জিনিসগুলো করতে গিয়ে যখন মানুষ একটা অর্ডারে ফেলে তার কথাগুলোকে, তার শব্দগুলোকে, তার ছন্দগুলোকে, তখন এটা কি শিল্প হয়। তো শিল্পের আমি যেটা করছি ধরেন স্থাপত্য, এটা হচ্ছে আমার প্রধান পেশা, এটাও এক ধরনের শিল্প। আবার আমি যখন নাটক নির্মাণ করছি এটাও আরেক ধরনের শিল্প। স্থাপত্যেও কিন্তু আমি নির্মাণ করছি, নাটকেও আমি নির্মাণ করছি। আমি কিন্তু একটার থেকে আরেকটার বাইরে যাচ্ছে না। চলচ্চিত্র আমি নির্মাণ করছি, আবার দালান নির্মাণ করছি, একটার সাথে আরেকটা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এবং প্রত্যেকটারই আপনার ডিজাইন প্রিন্সিপাল একই রকমের। যদি বুঝিয়ে বলি, যেমন একটা নাটক, সিনেমা, মঞ্চনাটক হোক বা চলচ্চিত্র হোক বা নাটক হোক, একটা প্লট থাকে, প্লটের উপরে দাঁড়ায় জিনিসটা। তো একজন স্থপতি যখন একটা কাঠামো নির্মাণের কথা প্রথম চিন্তা করেন, তাকে প্রথমে একটা প্লটের মধ্যে দিয়ে যেতে হয়, এই সীমানার বাইরে তিনি যাবেন না। একটা উপন্যাসের ব্যাপ্তি, কি আমরা ব্যাপ্তি বলি, উপন্যাসের ক্যারেক্টার মানে কতটুকু বিস্তীর্ণ এলাকা জুড়ে এই উপন্যাস হলো, এটাই হচ্ছে তার প্লট। এইটা হচ্ছে মাস্টার প্ল্যান। সে এটা 25 একর জায়গার উপরে হতে পারে, 500 একর জায়গার উপরে হতে পারে, 5 কাঠার উপরে হতে পারে। আপনার জীবন নিয়ে ভাবনা এবং সেই ভাবনা থেকে আপনার কর্মজীবনের সেই ছাপটা জীবনের প্রতি পরতে পরতে আপনি যেভাবে উপলব্ধি করেছেন, আপনার লেখনী দিয়ে, আপনার কাজ দিয়ে দর্শকদের মাঝে ওটা ছড়িয়ে দিয়েছেন। এবং এই সব কিছু আপনাকে যথেষ্ট খ্যাতি, সুনাম এবং পুরস্কারও কিন্তু এনে দিয়েছে। বাংলা একাডেমি পুরস্কার বলি কিংবা শিল্পকলা পুরস্কার, আপনার লেখার জন্য, আপনার নির্মাণের জন্য। সেই জায়গা থেকে ওই জার্নিটা আপনার কাছে কেমন লাগে, এই প্রাপ্তির গল্প? আসলে পুরস্কারের জন্য আমি কখনো কোথাও লালায়িত হইনি, এবং আমি মনে করি না যে পুরস্কার কোনো শিল্পের স্বীকৃতি। মানে আমি পুরস্কার পেয়ে গেছি, আরেকজন পুরস্কার পান নাই, তার মানে যে তিনি কোনো শিল্প সৃষ্টি করতে পারেননি তা না। পুরস্কার আমাদের সমাজে নানাভাবেই মানুষ দেয়। পুরস্কার মানুষ কিছু পুরস্কার নেয়। পুরস্কারটা এক ধরনের স্বীকৃতি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সকল প্রতিষ্ঠান আমাকে পুরস্কৃত করেছে, কিন্তু কোনো পুরস্কারই আমার কোনো কাজের মাপকাঠি তৈরি করার জন্য উপযুক্ত না। আমি মনে করি যে আমি নিজে যেটা সৃষ্টি করব আমার নিজের জন্যই এটা ঠিক। অনেক সৃষ্টির গল্প আমরা শুনছি, টেলিভিশন সেটে আমরা একটা পোস্টার দেখব আপনার প্রকাশিত একটি বইয়ের, সেই পোস্টার দেখব এবং সাথে এই পোস্টারের গল্পটা এবং কেন বিশেষ সেটা একটু আমরা শুনবো আপনার কাছে। আমরা ফেরাউনের গ্রাম
সেই পোস্টারটা আমরা দেখছি। তো এই বইটা কেন আপনার জন্য বিশেষ, এটা একটু শুনতে চাই। আচ্ছা, এটা হচ্ছে এই বইটা 2016 সালে আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার যেটা দেয়, এটাতে বছরের সেরা বই হিসেবে নির্বাচিত হয়। এটা একটা ভ্রমণের গল্প। এখানে একটা সিস্টেম ছিল যে 3টা করে বই জমা দিতে হয়, তারপর এটা 3 স্তরে সবগুলো বই নিরীক্ষা করা হয়, এবং এটার অর্থমূল্য সবচেয়ে বেশি। ওই সময় 5 লাখ টাকা ছিল। এত টাকা অর্থমূল্যের পুরস্কার ছিল না। তো খুব গোপনে এই বিচার কার্য হয়, এবং আমি জানতেও পারি নাই একদম চূড়ান্ত ফলাফল প্রকাশের আগে। বইটা ছিল আমার 2009 সালে মিশর সফরকে কেন্দ্র করে। মিশর সফরকে কেন্দ্র করে লেখা বইটা আমার লিখতে 5 বছর সময় লেগেছিল। তার কারণ হচ্ছে মিশর এত মিস্ট্রিয়াস একটা দেশ, যেটা 3টা প্রধান ধর্মগ্রন্থে এর কাহিনী আছে নানাভাবে। তারপরে ইজিপ্টোলজিস্টদের কিছু কথা আছে, নতুন আর্কিওলজিস্টদের কথা আছে, আর হায়ারোগ্লিফি যখন মানুষ পড়তে শিখে ফেললো, মিশরের আগের ইতিহাস বদলে নতুন ইতিহাস লেখা হয়ে গেল। এই সবগুলো মিলিয়ে এই সময়ের একজন আর্কিওলজিস্টের সাথে কথা বলে, এবং আমি ছাত্রাবস্থায় মিশরের ইতিহাস যেটা পড়েছিলাম স্যার বেনিস্টার ফ্লেচারের হিস্ট্রি অফ ওয়ার্ল্ড আর্কিটেকচারে, ইজিপশিয়ান আর্কিটেকচার নিয়ে, সবগুলোর একটা মিলেমিশে একটা কম্পারেটিভ স্টাডিজ ছিল আমার এই বইটা, যে কারণে এটা মনে হয় বিচারকদের নজর কাড়ে। আপনি নানান দেশে ঘুরেছেন এবং সেই দেশে ঘুরে সেই দেশের জীবনযাপন বা বিভিন্ন বিষয় আপনি লিখেছেন। একটি অচেনা দেশে গিয়ে এই রাইটিং ম্যাটেরিয়ালগুলো কালেক্ট করা, সেই সাথে আবার আপনি ছবি তুলেছেন, ভিডিও সংগ্রহ করেছেন, দুটো কন্টেন্ট একটি জায়গা ঘুরে কিভাবে ব্যালেন্স করেছেন, বা সেই সময়গুলো কেমন? আচ্ছা, আমি শুরু করি 2001 সালে, এখন থেকে 24 বছর আগে। আমেরিকাতে গিয়েছিলাম প্রথমে 7 সপ্তাহের জন্য। তখনও এর আগে আমি কোনোদিন কোনো ভিডিও ক্যামেরা স্পর্শ করি নাই। আমি একটা ক্যামেরা ভাড়া করি 30 দিনের জন্য, এবং প্লেনে বসে এই ক্যাটালগ দেখে আমি ম্যানুয়াল পড়ে ক্যামেরার ব্যবহার শিখি। এটা সূচনা হয়েছিল আমার। এবং এখনও আমি এটাকে কি বলে, ওয়ান ম্যান ক্রু, একা আমি। আমার ট্রাইপডটাও আমি ক্যারি করিও। আর আমার সব আমার কোনো অ্যাসিস্ট্যান্ট, এই যে প্রায় 32টা দেশ ঘুরে আমি 600-700-র মতো কন্টেন্ট বানিয়েছি। এখানে কোথাও আমার কোনো অ্যাসিস্ট্যান্ট, ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট ছিল না। কখনো কখনো আমার সহপর্যটকেরা কেউ আমাকে সাহায্য করতো, কেউ হয়তো আমার ট্রাইপডটা ধরতো, ব্যাগটা ধরতো, এরকম কিছু। আর একদম শুরু থেকেই আমি 2টো ক্যামেরা একসাথে ব্যবহার করতাম। একটা ট্রাইপডের উপর রেখে দিয়ে আর একটা হাত দিয়ে চালাতাম। তো একই সাথে আমার হয়তো 2 ক্যামেরার কাজ কিভাবে করা হয়। এখনও আমি একসাথে 2টো ক্যামেরা ব্যবহার করি। আচ্ছা, সো আপনি দেশের বাইরে যেমন ঘুরেছেন, সেখান থেকে আপনার আর্কাইভে অনেক চিত্র বা তথ্য আছে সংগ্রহ, আবার দেশেও সেটা আছে। আপনি বলছিলেন বিভিন্ন বিশেষ মানুষের সান্নিধ্যে আপনি আপনার এই জার্নিতে এসেছেন, তাদের কিছু বিশেষ মুহূর্ত আপনার কাছে আপনার আর্কাইভে বন্দি আছে। তাদের সম্পর্কে একটু জানতে পারি, কাদের সান্নিধ্য পেয়েছেন বা কাদের জায়গা একটু বিশেষ আপনার কাছে? ধরেন আমি 2001 সালে যখন প্রথম আমেরিকায় যাই, আমেরিকায় বসবাসকারী সবচেয়ে পুরনো যে বাংলাদেশি ছিলেন, মোহাম্মদ আলী তার নাম, আমি তাকে খুঁজে বের করে তার মাইগ্রেশনের স্টোরি আমি বের করি, যিনি 1937 সালে আমেরিকাতে গিয়েছিলেন। ওকে, তো তাকে নিয়ে আমি প্রথম একটা ডকুমেন্টারিও বানাই, বাংলাদেশ, এবং এই ডকুমেন্টারির মাধ্যমে বাংলাদেশিদের আমেরিকায় অভিবাসনের একটা ইতিহাস রয়ে গেছে। আরেকটা বানানো হয় না এখনও, ফুটেজ এখনও আছে। ওনার নাম হচ্ছে নবাব আলী। নবাব আলী হচ্ছেন 7 জন পায়োনিয়ার ব্রিটিশ, সিলেট থেকে যারা লন্ডনে মাইগ্রেট করেছিল, তাদের 7 জনের স্টোরি লিখেছিলেন ক্যারোলিন অ্যাডামস নামে এক ভদ্র মহিলা, ইংরেজ মহিলা। তো তার একটা বই ছিল অ্যাক্রস দ্য 7 সিজ অ্যান্ড 13 রিভার্স। এই বইটা পড়ার পরে যে 7 জনের কথা তিনি লিখেছেন, আমি খবর নিয়ে জানলাম যে একজন মাত্র বেঁচে আছেন, তার নাম নবাব আলী, আর বাকি 6 জন ইতিমধ্যে মারা গেছেন।
এই নবাব আলী সাহেবকে আমি 2002 সালে প্রথম যখন লন্ডন যাই, তখন আমি টার্গেট করি নবাব আলী সাহেবের ইন্টারভিউ করব এবং তার আগে তার গ্রামের বাড়ির ইন্টারভিউ করি, তার মাইগ্রেশনের স্টোরিগুলো এখান থেকে কলকাতা। এরপরে যেটা হয়েছে, ওনার সাথে আমি একদিন সময় কাটিয়েছি, তার পরবর্তী 4 প্রজন্মের ইন্টারভিউ আমি করেছি। এরপরে আবার তার অসমাপ্ত কিছু কাজ ছিল, পরের বার গিয়ে শুনি উনি মারা গেছেন। এই হচ্ছে একটা কাহিনী, এটা নিয়ে আমি একটা কিছু বানাবো, এখনও আমার বাকি আছে। আরেকজন বিশিষ্ট লোকের সাথে দেখা হয়েছে, এটা মনে আছে, ওনার নাম হচ্ছে লেস ওয়ালেসা, নোবেল বিজয়ী, পোল্যান্ডের একসময় একটা রাষ্ট্রপ্রধান ছিলেন। তার সাথে দেখা হয় এবং আমাদের যিনি নিয়ে গিয়েছিলেন ওমর ভাই, তিনি দেখা করিয়ে দিয়েছিলেন, 1 ঘন্টা তার ইন্টারভিউ করি। এই 3 জন বিশিষ্ট মানুষের কথা আমার মনে পড়ে। আর এছাড়াও বহু চরিত্র আছে, যেটা আমার ওই ভ্রমণ কাহিনী আছে 24টি ভ্রমণ কাহিনীতে আমি লিখেছি নানা গল্প, দুঃখের কাহিনী, সুখের কাহিনী। সবচেয়ে বড় দুঃখের কাহিনী ছিল যে ব্রাজিলের সাও পাওলো বিমানবন্দরে আমাদেরকে হোটেলের কুপন দিয়ে দিল, একটা 5 স্টার হোটেলের, রাতের বেলা আমরা থাকবো, 16 ঘন্টার ট্রানজিট আমাদের। এয়ারপোর্ট থেকে আমাদের বেরোতে দিল না, বাংলাদেশি পাসপোর্ট বলে। পরে এয়ারপোর্টের যে ডিটেনশন লাউঞ্জ, যেটা অপরাধীদেরকে যেখানে রাখা হয়, সেখানে আমাদের সারা রাত কাটাতে হলো পুলিশ প্রহরায়, যেখানে আমাদের একটা 5 তারকা হোটেল আমাদের দিয়েছিল এয়ারলাইন্স। এই বাংলাদেশি পাসপোর্টের এই বিড়ম্বনার কথাটা আমার মনে পড়ে। আর জার্মানিতে একবার ছবি তুলতে গিয়ে আমার দল থেকে আমি হারিয়ে গিয়েছিলাম এবং আমরা কোনো হোটেলে ছিলাম না, একজনের বাসায় ছিলাম, যার কোনো ঠিকানা আমার কাছে ছিল না। তো 8 ঘন্টা আমার দল ছাড়া আমি তাদেরকে খুঁজি, তারা আমাকে খুঁজে, একসময় আবার ফেরত আসি। সেটা অনেক বড় কাহিনী, এটা নিয়ে 5-6 পৃষ্ঠার কাহিনী লিখেছি। এটা আমাকে সেভ করেছিল আমার ভিডিও ক্যামেরা। তো এক জার্মানকে দেখালাম যে আমি এই জায়গা থেকে বেরিয়েছিলাম, সো ওটা জার্মান ভাষায় লেখা, সে আমাকে তখন ওখানে যাওয়ার ঠিকানা লিখে দিল, তারপর আমি পৌঁছাই। অনেক কাহিনী। বলাই যায় যে আপনার জীবনের দুঃসময় বলি, সুসময় বলি, সব থেকে কাছের বন্ধু আপনার কাছে আপনার ক্যামেরা বা ভিডিও ক্যামেরা ছিল, এবং এই ক্যামেরায় আপনি অনেক অনেক দৃশ্য, অনেক প্রিয় মানুষের মুহূর্ত আপনি বন্দি করেছেন। তার মধ্যে যদি আমরা বলি নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের কথা, তাকে আপনি আপনার ক্যামেরার ফ্রেমে বন্দি করেছেন, তার সাথে কিছু মুহূর্ত আছে এবং সম্পর্কের জায়গাটাও আছে। তার প্রথম ছবি তোলা হয় আমার ক্যামেরাতেই, আরেকজনকে দিয়ে তুলি। আমি তখন ঢাকায় নতুন এসেছি, 1986 সালের জানুয়ারি মাসে। তার ইন্টারভিউ করি প্রথম আমি, এখন যেভাবে হচ্ছে। তো আমার মনে হলো যে আমার কাছে একটা ক্যামেরা ছিল, তো একজনকে বললাম যে আমাদের দুজনের একটা ছবি তুলে দেন। এটা বোধহয় আহসান হাবিব তুলে দিয়েছিলেন। এটা ছিল আমার প্রথম ছবি। এরপরে হুমায়ুন আহমেদের বহু ছবি। 2008 সালে আমার একটা বইটার নাম হচ্ছে ক্লাস 7 1978, আমার ক্যাডেট কলেজের গল্প। এই বইটা পড়ার পরে উনি আমাকে ডাকলেন তার বাসায় যেতে, দাওয়াত দিলেন। এই ঘটনার পর থেকে তার মৃত্যুর সময় পর্যন্ত আমি 4 বছর, শেষ 4 বছর প্রায় সপ্তাহে 3-4 দিন আমাদের দেখা হতো। তার মধ্যে লম্বা জার্নি ছিল যে সুন্দরবনে একবার আমরা 5 রাত একসাথে ছিলাম, পাশাপাশি কেবিনে একটা জাহাজে। তো এটাই হুমায়ুন আহমেদকে নিয়ে অসংখ্য স্মৃতি। এবং সেই জার্নি থেকে কিছু কন্টেন্ট ও কিছু ফুটেজও কিন্তু আপনি একসাথে মার্চ করে কন্টেন্ট হিসেবে আপলোড করেছেন। তার কিছু অংশ আমরা সংগ্রহ করেছি, দর্শকদের সাথে নিয়ে একটু দেখতে চাই আমরা। আচ্ছা, ঠিক আছে, চলুন প্রিয় দর্শক। পরদিন আমাদের চমৎকার দিন শুরু হয় সকালের আলোয়। শীতের সকালে মিষ্টি রোদের কিছুটা পড়েছে জাহাজের বারান্দায়, কিছুটা আটকে আছে ছাদের চালে। প্লাস্টিকের চেয়ার নিয়ে এসে ছায়ার মধ্যে বসে আছেন সবাই। পাশে বসেছিলেন রশিদ হায়দার। গল্পটা শুরু হয়ে গেল। আমি আমার ক্যামেরা যুগল নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। আপাতত মাঝহারের ছেলে অমিও আমার প্রেজেন্টার। তাকে মাইক্রোফোন ধরিয়ে বললাম। সে প্রথমেই গেল হুমায়ুন আহমেদের কাছে। স্যার, আপনার কেমন লাগছে এখানে এসে? ধন্যবাদ, খুবই ভালো লাগছে।
আপনি নৌকা দেখতেছেন? আমি নৌকা দেখছি, নদী দেখছি, কুয়াশা দেখছি। আর আপনি যে পানির মাঝখানে আমরা যাচ্ছি, ওখানে কিন্তু কুমির আছে, আপনি জানেন? কুমির আছে, কিন্তু আমি তো আর পানিতে নামবো না, কাজে আমি ভয় পাচ্ছি না। আমরা তো বিচে নামবো, ওখানে ছোট ছোট কুমির আছে, ওইগুলো কুমির কামড় দেয় না। কামড় না দিলে তো খুবই ভালো হবে। এখানে ওগুলা মুখের ভিতরে হাত ধুয়ে কিচ্ছু করে না, দাঁত নাই তাদের। তাই তাহলে তো ভালোই হবে। এটা যেটা বাচ্চা নিয়ে আসবো, আমরা একটা রাখবো, তোমাদেরকে একটা দেবো। আমরা যেখানে কচ্ছপ পালি সেখানে কুমিরের বাচ্চাও থাকবে এখন থেকে। ধন্যবাদ আপনাকে। হাসন রাজা প্যারে প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। কাছে হ্যাঁ, এই ফুটেজে দেখলাম একজন ক্ষুদে উপস্থাপক ইন্টারভিউর মতো করে আমাদের কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদকে জিজ্ঞাসা করছে এবং দারুণ একটা কনভারসেশন। আবার সাথে পেছনে ব্যাকগ্রাউন্ডে আপনার কিছু কথা আমরা শুনছিলাম কাব্যিকভাবে, স্ক্রিপ্ট রাইটিং লেখা, আবার এই মুহূর্তগুলো যখন এখন আবার স্মৃতিচারণ করেন, যখন এডিট করেন, সেই অনুভূতিটা সম্পর্কে একটু শুনবো। এই ছবিতে যাদেরকে দেখলাম তাদের 3 জন মারা গেছেন। এর মধ্যে শুভ্র দাড়িওয়ালা লোক, হুমায়ুন আহমেদের বন্ধু, ওনার নাম সেহরি ভাই, হুমায়ুন আহমেদ মারা গেছেন। আরও একজন এখানে আছেন প্রিন্সিপাল ইম্পেরিয়াল কলেজের। 3 জন লোকই এখন নাই। এটা 2009 সালের 14 জানুয়ারির ঘটনা। তো দেখেন যে এই নাই হয়ে যাওয়া মানুষগুলোর এই স্মৃতিটা যে আমি আপনাকে এই মুহূর্তে দেখাতে পারলাম। এই মাজারের যে ছেলেটা অমিয় ইন্টারভিউ করছিল, সে এখন কানাডার এক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, অনেক ভালো রেজাল্ট তার। তো এই যে মানুষ যে সময়টা পার করে ফেললাম আমি কোনোভাবে হাসতে হাসতে খেলতে খেলতে, এই সময়টা যে চিরকালের জন্য বিলীন হয়ে গেল, আমি আমার এই ক্ষুদ্র কন্টেন্টের মাধ্যমে এটাকে পুনরুজ্জীবিত করতে পারলাম। এই আনন্দটুকুই আসলে আমাকে এই জিনিসগুলো বানাতে সাহায্য করছে। মহাকালের বয়ে চলা আমরা আসলে ঠেকাতে পারি না, তবে ধারণ করে রাখতে পারি। ধারণ করতে পারি, কারণ যে মুহূর্তটা এইমাত্র গত হয়ে গেল, এই মুহূর্তটা আর কখনো আসবে না। কিন্তু এটার একটা ভিজুয়াল ইমেজ যদি তুলে রাখা যায়, এটা দিয়ে আমি পরবর্তী সময়টাকে আমি ধারণ করতে পারবো। আমরা স্ক্রিনে একটা ছবি দেখবো হুমায়ুন আহমেদের, এবং এই ছবির একটা গল্প আছে, সেই গল্পটা আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই। ও, এই ছবিটা হচ্ছে আমরা কটকাতে নেমে একটা, ওই সুন্দরবন যারা গিয়েছেন জানেন যে বড় জাহাজ তো ভেতরে যায় না, ছোট ছোট নৌকা করে ভেতরে যেতে হয়। ঠিক ওই সময় আমি বসছি, উনি আমার পাশে আছেন, এরকম একটা হাত দিয়ে তিনি একটা কিছু দেখছেন। আমি ওই সময় তার ছবিটা তুলি, অনেকগুলো ছবি তুলি, তার মধ্যে এইটা একটা ছবি। এই ছবিটা ব্যবহার করা হয় যে ওই প্রথমা থেকে হুমায়ুন আহমেদকে নিয়ে আমার যে বইটা বেরিয়েছিল, যে ছিল এক মুগ্ধকর, ওই বইয়ের প্রচ্ছদে এই ছবিটা ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র ওই বইয়ের প্রচ্ছদ না, হুমায়ুন আহমেদকে নিয়ে যে কোনো লেখা, সংবাদপত্র বা অনেক মাধ্যমে এই ছবিটা ভীষণ পরিচিত এবং প্রচলিত একটি ছবি হুমায়ুন আহমেদকে নিয়ে। কিন্তু ছবির পেছনের গল্পটা কিন্তু আমাদের জানা ছিল না, আজকে জানা হয়ে গেল। এছাড়াও কন্টেন্টে আমরা হাসন রাজাকে নিয়ে গান শুনছিলাম, হুমায়ুন আহমেদ নিজেও ব্যবহার করেছেন তার নির্মাণে। হাসন রাজা বলি বা শাহ আব্দুল করিম, তাদেরকে নিয়েও আপনার যে বিষয় নির্মাণ বা আপনার সাহিত্যে তাদেরকে ফুটিয়ে তোলা, সেই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। আচ্ছা, ওই আমার ভেতরে ছোটবেলা থেকে একটা বাউল বাস করতো আর কি, মানে বাউলদের জীবন আচার গান মনে মনে শুনতাম সবসময়। আমাদের গ্রামে একবার, পাশের গ্রামেই একবার শাহ আব্দুল করিম এসেছিলেন। তখন আমি 6 বা 7 পড়ি। রাতের বেলা আয়োজন হতো, তো আমার যাওয়ার জন্য সব প্রস্তুতি, কিন্তু আমার মা আমাকে বাইরে যেতে দেবেন না, রাতের বেলা আমি যাব না, খুব কষ্ট পেয়েছিলাম। 2002 সালে আমার যখন একটা ক্যামেরা হয়, ভিডিও ক্যামেরা, আমি শুনি যে এই ভদ্রলোক এখনও বেঁচে আছেন। আমি ভাবলাম যে ওই যে লোকটাকে আমি তখন দেখতে পাইনি, আমি তাকে দেখতে যাব, ক্যামেরা নিয়ে তার বাড়িতে যাই, তারপরে মুগ্ধ হয়ে যাই। 2003 থেকে 2009 সাল তার মৃত্যুর সময় পর্যন্ত 7-8 বার আমি তার বাড়িতে গিয়েছি, এবং এই 7 বছরের জার্নি নিয়ে আমি একটা ডকুমেন্টারি বানাই, ভাটির পুরুষ। এই মাটি, এই নৌকা, এই পানি তাকে গড়ে তুলে
এক মহান ভাটির পুরুষে। কোন মিস্ত্রি নাও বানাইলো কেমন দেখা যায়। তারপরে 2010 সালে তাকে নিয়ে একটা নাটক লিখি, মহাজনের নাও, সুবচন নাট্য সংসদ এই নাটকটি মঞ্চস্থ করে। আবার 2014 সালে আমার ফুল ট্রাভেলের স্টোরিটা আমি একটা বইতে লিখি, ভাটির পুরুষ কথা। এই মুহূর্তে আমি যেটা করছি যে আমার শাহ আব্দুল করিমের সাথে আমার 18 ঘন্টার রাশ, আমার ডকুমেন্টারি ছিল 50 মিনিটের। তা আমার আরও 16-17 ঘন্টার রাশ আছে, আমি এগুলো কাউকে দেখাতে পারিনি, মানে প্রয়োজন হয় না এই ডকুমেন্টারির ক্ষেত্রে। এখন আমার বইতে যে নেরেশন আছে, নেরেশন সব আমার প্রামাণ্য দালিলিক রূপ আমার কাছে আছে। যে যে কাহিনীটা আমি লিখেছি তার ভিজুয়ালটা আমার কাছে আছে। আমি একটা অডিও ভিজুয়াল বুক বানাচ্ছি ইউটিউবের জন্য। আমরা অডিও বুকের কথা শুনেছি, অডিও বুক আছে, শুধু শোনা যায়। এভি বুক শুনিনি, আমি দেখিনি কোথাও। মানে কারো একজনের বইয়ের পুরো প্রামাণ্য রূপ তার কন্টেন্টের মধ্য দিয়ে আছে, এটা আমি কারোটা দেখিনি। আমি এটা বানাচ্ছি এবং এটা প্রায় শেষ পর্যায়ে। ভাটির পুরুষ কথা সচিত্র গ্রন্থপাঠ, মানে এটার নাম দিয়ে এবি বুকের বাংলা নাম দিয়েছি যে সচিত্র গ্রন্থপাঠ। আব্দুল করিমের পাশেই ছিলেন হাসন রাজা। হাসন রাজা তার অনেক আগের, রবীন্দ্রনাথের সিনিয়র। ওনাকে নিয়ে একটা নাটক বানিয়েছি আমি, তার নাম আছে হাসন জানের রাজা। দেখবার ভারলেন কে? দেখবার ভারলেন পিতাজি আমার। মার কথা বাবা রাখতে গিয়া রাম পাশা ছেড়ে তিনি চলে যান। হাসন জানের রাজাটা হচ্ছে এই সময়ে যদি হাসন রাজাকে পাওয়া যায়, তার সাথে কনভারসেশন করলে তিনি কি প্রশ্ন করলে কি জবাব দেবেন, তার বিরুদ্ধে যে সকল অভিযোগ ছিল সেগুলো এই সময়ের ছেলেমেয়েরা তাকে প্রশ্ন করে জবাব নেয়। পরবর্তী নাটকটা আমি লিখতে পারি, এটার নাম হচ্ছে রাধার মন, রাধা রমনের উপরে। এবং এই নাটকটা হবে একেবারে তাদের পারলৌকিক জীবনে এই ক্যারেক্টারগুলো পরস্পরের সাথে মিশে আছে। এটা হচ্ছে হাসন রাজা, রাধা রমন, শাহ আব্দুল করিম, এই তিনজন থাকবেন। তার সাথে রবীন্দ্রনাথ থাকবেন, টলস্টয় থাকবেন, হুমায়ুন আহমেদ থাকবেন। হুমায়ুন আহমেদ এই নাটকে, যে নাটকটা লিখছি আমি, কমেডি চরিত্র, মানে সবার ফুটফর মাস খাটে এরকম একটা চরিত্র হুমায়ুন আহমেদ। বাহ, দারুণ। একজন নাট্যকার, একজন নির্দেশক হিসেবে, আবার টেলিভিশন নাটকে একজন কি বলবো নির্মাতা হিসেবে আপনার যে পরিচয় রয়েছে, আপনি যে ভাটির পুরুষের কথা বলেছিলেন, খুব আলোচিত কিন্তু ছিল ওই সময়ে। কারণ বই পড়ার থেকে কিন্তু টেলিভিশনে যে জিনিসটা মানুষ দেখে তার প্রচার অনেক বেশি হয়। সেই জায়গা থেকে ভীষণ ভালো লাগছে যে এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি নতুনভাবে অনেক কিছু ভাবছেন। কিছুক্ষণ আগে বলছিলেন যে বাউল আপনাকে ভীষণভাবে টানে, বাউলের জীবনযাত্রা। আপনার ভেতরেও একটা বাউল আছে, কিন্তু বাউলরা তো একটু অগোছালো হয়, সংসার থেকে একটু বিচ্ছিন্ন থাকতে চায়, আমরা দেখি যেরকম, কিন্তু আপনি তো ভীষণ গোছানো পরিপাটি। হ্যাঁ, না ওই বাউলরা দুই ধরনের বাউল হয়, একটা হচ্ছে ভোগী বাউল আর একটা হচ্ছে ত্যাগী বাউল। আচ্ছা, আমি ভোগী বাউল। ভোগী বাউলের ক্ষেত্রে আপনার জীবন ধারণ বা দর্শন আসলে কেমন? না না, এমনি দুষ্টমি রসিকতা করে বললাম, আমার ভেতরে একটা বাউল থাকে, মানে কি, মানে প্রত্যেক মানুষের ভেতরে থাকে বোধহয়। তার কারণ হচ্ছে
আমার প্রথম যে টেলিফিল্মটা আমি লিখি এটার নাম হচ্ছে নায়রি। নায়রির প্রধান চরিত্রে একজন সাধারণ মানুষ কিভাবে বাউল হয়ে যায় তার গল্পটা কিন্তু এই এই এখানে একটা প্রধান চরিত্র হিসাবে আসে। আর বাউলদের যে সকল গুণাবলী থাকার কথা তা আমার মধ্যে থাকলে ভালো হতো, ওটা আমার মধ্যে নাই। আমি মনে করি এই গুণগুলো থাকলে একজন মানুষ আদর্শ মানুষ হতে পারে, যেমন শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য। এই 5টা বৈশিষ্ট্য যদি একজন মানুষের মধ্যে থাকে তাহলে বাউলিয়ানার প্রধান বৈশিষ্ট্যগুলো সে পরিপূর্ণ করে ফেলো। আপনি চিন্তা করেন একজন মানুষ শান্ত, দাস্য মানে কি? দাস্যটা হচ্ছে সবচেয়ে কঠিন। মানে আমি যদি আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করি, আমার মনে হবে যেন আমি আপনার দাস, আপনার সেবা করার জন্য আমি এসেছি। প্রত্যেকটা মানুষ যদি তার অপর পক্ষের মানুষের সেবক হয় তাহলে কিন্তু দুনিয়াতে কোনো অনাচার থাকে না। সখ্য মানে সখীর মতো আসো, বাৎসল্য, দাস্য বলছে, বাৎসল্য বলছে, আবার মাধুর্য, দাস, এই গুণাবলীগুলোকে আসলে একজন পরিপূর্ণ মানুষ করে। সত্যিই তাই। আসলে আপনার কাছে যা আছে, আপনি নিজে যা দেখেছেন এবং যা সংরক্ষণ করেছেন সম্পত্তি রূপে আপনার কাছে, সবকিছু মিলে আপনি একজন পরিপূর্ণ মানুষ। এবং সে মানুষ তার এই পরিপূর্ণতার ছোঁয়া, তার যে সম্পত্তির যে চিটে ভাগ বলছিলেন যে আমাদের মাঝে বিলিয়ে দিবেন, আমরা আসলে ভীষণ আনন্দিত এবং এটি অমূল্য সম্পদ হিসেবে রক্ষা করে এগুলো নিয়ে কাজ করা বা জানার পরিধি যেন আমাদের আরও বৃদ্ধি পায় এবং সাথে আপনাকে যেন পাই, যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে নতুন নতুন উপহার দেওয়ার জন্য এই আমাদের প্রত্যাশা। ভালো লেগেছে অনেক আপনার সাথে কথা বলতে। আপনাকে অনেক ধন্যবাদ, খুবই ভালো লেগেছে। এত কথা বলারও সুযোগ হয় না। সামহাউ আই ফাউন্ড দ্যাট ইউ স্টাডিড এ লট অ্যাবাউট মি, এবং যে কারণে আমার সবগুলো জিনিসই অলমোস্ট কাভার্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। চ্যানেল আইকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আগামীতে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের থেকেও বিদায় নিব আজকের এই পরিপূর্ণ আড্ডা একজন পরিপূর্ণ মানুষের সাথে। আশা করি আপনাদের জীবনকেও সমৃদ্ধ করেছে। এই সম্পত্তির ভাগ পেয়ে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাদের ইউটিউব কন্টেন্টের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই প্রত্যাশা রেখে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।